বিদেশ থেকে আসা ফোন কল থেকে দৈনিক 2 থেকে 3 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সালমান এফ রহমানের সিন্ডিকেট। 9 বছরে পকেটে পড়েছে 7.5 কোটি টাকা। দুর্ভাগ্যক্রমে আমাদের 9 বছর যদি আমরা না করে থাকি, তার মানে এটার পিছনে কোনো কারণ আছে, কেউ না কেউ এটাকে হারনেস করছে পিছনে। অবশ্যই পলিসি এবং আমাদের বর্তমান যে আইন আছে সেই আইনের একটা বড় ধরনের ব্যত্যয় এখানে হয়েছে। ময়মনসিংহে নিহত 3 জনের পরিবারকে না জানিয়েই মামলা, আসামি হওয়া থেকে বাঁচতে স্থানীয় বিএনপি নেতাদের সাথে পুলিশ আওয়ামী লীগ সমঝোতা। মামলা যে করছে তারা আমাদের সাক্ষী বানাইছে, আমার সাথে কোনো যোগাযোগ নাই। দুষ্কৃতিকারী নেতা যারা জড়িত ছিল তাদেরকে আড়াল করা হয়েছে। আমি যে বাদী মামলা করছি হাসিনার বিরুদ্ধে, এটা লুয়ে দিয়ে আমরা তুলমুস্ত করুই, আমি আরো ডবল মামলা করবো আমথারার নামে। যানজট কমাতে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ আজ থেকে চলবে না প্রধান সড়কে, পুরোপুরি কার্যকর হয়নি এখনো। নাইজেরিয়ায় জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্ক বিস্ফোরণে অন্তত 48 জন নিহত, আহত অনেকে পুড়ে মারা গেছে গবাদি পশু। স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। শিরোনাম দেখছিলেন, যাচ্ছে বিস্তারিত খবরের সঙ্গে আছি নাবিলা সোহার। সরকার পরিবর্তন হয়েছে, সালমান এফ রহমান জেলে আছেন, কিন্তু তার নেতৃত্বাধীন আইজিডব্লিউ অপারেটরস ফোরাম এখনও প্রতিদিন বিদেশ থেকে আসা ফোন কলে হাতিয়ে নিচ্ছে 2 থেকে 3 কোটি টাকা। গত 9 বছরে এই সিন্ডিকেট পকেটে ঢুকিয়েছে অন্তত 7.5 কোটি টাকা, অথচ যে প্রক্রিয়ায় কাজটি করা হচ্ছে সেটি আইন বিরুদ্ধ। একটি নীতিমালার আওতায় বিদেশ থেকে ফোন কল আসা যাওয়ার স্তর তৈরি করা হয়েছিল। এই সিন্ডিকেট সেই পদ্ধতিকে বুড়ো আঙুল দেখিয়ে পরীক্ষামূলকের কথা বলে যুক্ত করে আরও একটি লেয়ার। এতে সরকারি রাজস্ব ক্ষতি হয়েছে অন্তত 4.5 কোটি টাকা। মাসুদুজ্জামান রবিনের অনুসন্ধানে বিস্তারিত। আপনি যখন বিদেশে ফোন করেন কিংবা বিদেশ থেকে কেউ আপনার নম্বরে ফোন করে, তখন সেটি সরাসরি হ্যান্ডসেটে আসে না, রিংটোন বাজে কয়েকটি ধাপ পেরিয়ে। এই ধাপগুলো হচ্ছে গেটওয়ে। বিদেশ থেকে প্রথমে কল আসে ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ অপারেটরের কাছে, এরপর যায় ইন্টার কানেকশন এক্সচেঞ্জ আইসিএক্সে। এই এক্সচেঞ্জ অপারেটর কলটি পাঠিয়ে দেয় নির্ধারিত মোবাইল অথবা ল্যান্ডফোন অপারেটরে। অবৈধ পথে কল আসা যাওয়া বন্ধ করা এবং সরকারের রাজস্ব আদায়ে 2008 সালে ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স টেলিকমিউনিকেশন সার্ভিস নামে পলিসির আওতায় 3 স্তর ভিত্তিক এই পদ্ধতি চালু করে বিটিআরসি। 2009-10 অর্থ বছরের প্রতি মাসে ইনকামিং কল ছিল 100 কোটি মিনিটের বেশি, আর প্রতি মিনিট কল রেট ছিল 3 মার্কিন সেন্ট, অর্থাৎ প্রতি মাসে 210 কোটি টাকার বেশি বাজার এটি। 2015 সালে বছরে 5,000 কোটি টাকার আন্তর্জাতিক কল ব্যবসা দখলে মরিয়া হয়ে ওঠে শেখ হাসিনা সরকারের প্রভাবশালী কয়েকজন। আগের 3টির পাশাপাশি আইজিডব্লিউ অপারেটরের লাইসেন্স দেওয়া হয় নতুন 26 প্রতিষ্ঠানকে। এ সময় দৃশ্যপটে আসেন সালমান এফ রহমান। তার প্রতিষ্ঠান গ্লোবাল ভয়েসের চাপে পাল্টে যায় আন্তর্জাতিক কল আসা যাওয়ার কাঠামো। 3 স্তরের পলিসি পাশ কাটিয়ে গঠন করা হয় 4 স্তর। নতুন গঠন করার দ্বিতীয় স্তরে মধ্যস্বত্বভোগী হিসেবে আবির্ভূত হয় সালমানের নেতৃত্বে 7 সদস্যের আইজিডব্লিউ অপারেটরস ফোরাম। জুড়ে দেওয়া হয় প্রতিটি কল শুধুমাত্র এই ফোরামের মাধ্যমেই বন্টনের শর্ত। তখন পরীক্ষামূলকভাবে 3 থেকে 6 মাসের কথা বলা হলেও এখনও চলছে তাদের এই সিন্ডিকেট বাণিজ্য। এই স্যান্ডবক্স পিরিয়ডটা আইদার 3 মাসের অথবা 1 বছরের ম্যাক্সিমাম হতে পারে। দুর্ভাগ্যক্রমে আমাদের 9 বছর যদি আমরা না করে থাকি, তার মানে এটার পিছনে কোনো কারণ আছে, কেউ না কেউ এটাকে এটাকে হারনেস করছে পিছনে। হঠাৎ করে এই ধরনের একটা টায়ার সিস্টেম যখন নিয়ে আসা হলো, তখন এটা একটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মী একটা ধারণা ছিল, এবং অবশ্যই পলিসি এবং আমাদের বর্তমান যে আইন আছে সেই আইনের একটা বড় ধরনের ব্যত্যয় এখানে হয়েছে। এই সিন্ডিকেট পলিসি উপেক্ষার পাশাপাশি আন্তর্জাতিক কলের প্রকৃত দরও গোপন রাখে বলে অভিযোগ উঠেছে। বিটিআরসিকে চাপ দিয়ে দফায় দফায় আন্তর্জাতিক কল রেটও কমিয়েছে তারা। অনুসন্ধানে দেখা যায় 2015 সালের সেপ্টেম্বর থেকে 2023 সালের জুন পর্যন্ত 9 বছরে প্রকৃত দরের চেয়ে কম ঘোষণা দিয়ে মোট 7,444 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই ফোরাম সিন্ডিকেট।
এর মধ্যে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় 4,500 কোটি টাকা। বাকিটা বঞ্চিত হয় মোবাইল অপারেটর, ICX এবং 16 IGW প্রতিষ্ঠান। যে টাকা দিয়ে আমি আনি না কেন, আমি সেই টাকায় সরকারের সাথে রেভিনিউ শেয়ারিংয়ে থাকবে, এটি হচ্ছে স্বাভাবিক। সেটা আমি কম আনি বেশি আনি, আমি একটা হাইপোথেটিক্যাল ফিগার ধরে আমি যখন রেভিনিউ শেয়ারটা ফিক্স করছি, তার মানে এখানে একটা মারাত্মক ধরনের ট্রান্সপারেন্সির অভাব আমরা দেখতে পেয়েছি। এই ইনভেস্টমেন্ট যারা করেছে এটা এইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে। এইসব প্রোটেকশনগুলো তো আসলে মানে হওয়াতে আমরা কিন্তু রেভিনিউ অনেক দিকে লুজার হচ্ছি। টেলিকম খাত সংশ্লিষ্টরা বলছেন, IOLDTS নীতিমালা সংশোধন না করে নতুন একটি স্তর যুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক কল আদান প্রদানে মুক্ত প্রতিযোগিতার শর্ত ভঙ্গ করা হয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে রাজধানীর 300 ফিট এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারকৃত শাহজাহান মিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদের ছেলে এবং কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাতিজা। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এর একটি ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শাহজাহান মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত 9 নম্বর মাদক কারবারি। 2019 সালের 25 জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের গুলিতে নিহত হন 3 জন। এ ঘটনায় আদালতে 2টি মামলার আবেদন করেন কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের 2 নেতা। তবে নিহতদের পরিবার বলছে মামলার বিষয়ে কিছুই জানা নেই তাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আসামি হওয়া থেকে বাঁচতে স্থানীয় বিএনপির কয়েকজনের সাথে আঁতাত করেছে পুলিশ ও আওয়ামী লীগ নেতারা। এদিকে বক্তব্য নেওয়ার সময় যমুনা টেলিভিশনের সাংবাদিকদের বিরুদ্ধেও মামলা দেওয়ার হুমকি দিয়েছেন ওই কৃষক দল নেতা। গত 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গৌরীপুরের কলতাপাড়ায় শিক্ষার্থীদের উপর গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রাণ হারান 3 জন। ঘটনার 1 মাস পর কোর্টে 2টি মামলা করেন স্থানীয় কৃষক দলের নেতা পরিচয়ে আবুল কাশেম ও স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয়ে আব্দুর রহিম আকন্দ। আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্থানীয় শতাধিক নেতাকর্মীকে। তবে নিহত শ্রমিক বিপ্লব, ব্যবসায়ী জুবায়ের এবং মাদ্রাসা শিক্ষক রাকিবের পরিবারের অভিযোগ, মামলার বিষয়ে কিছুই জানেন না তারা। মামলা যে করছে তারা আমার সাক্ষী বানাইছে, আমার সাথে কোনো যোগাযোগ নাই। তারা মতামত তারা ব্যক্তিগতভাবে তারা সাজায় নিচ্ছে। তারা ব্যক্তিগত হয়তো কোনো রাজনীতির চাল থাকতে পারে। যেগুলি দোষী ওদেরকে আসামি দেওয়া হয় নাই, তাই এখন আমরা ইচ্ছা মামলা করব। আমার মামলা আমি করব, ওইটা তারা করছে, তারা মামলা হইলে হোক, না হইলে না হোক, ওইটা তো আমার দেখার ব্যাপার না। উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়করাও অভিযোগ করেন, আসামির তালিকা থেকে বাঁচতে স্থানীয় বিএনপির কয়েকজনের সাথে সমঝোতা করেছে পুলিশ ও আওয়ামী লীগ নেতারা। এই যে উনি আমাদেরকে গুলি করছে, তাহলে যারা মামলাটা করছে এটা আপনাদের সহজ বিষয়। যারা মামলাটা করছে তারা আমাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই, তারা লেজু করছে, পুলিশের কাছ থেকে তারা টাকা খাইছে, এরকমও তো হইতে পারে। স্বৈরাচারী আওয়ামী লীগ নেতৃত্ব ছিল, ওনারাও তো এই দলের সাথে এক হইতে পারে, লেয়াজু করতে পারে, 2 দিন পরে ওনারা এসে রাজনীতি করতে পারে। এমন অভিযোগের সত্যতা আছে বলে স্বীকারও করলেন পৌর বিএনপির এই নেতা। এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্কার বা ক্যাডার বা যারা দুষ্কৃতিকারী নেতা যারা জড়িত ছিল তাদেরকে আড়াল করা হয়েছে। একাধিক গ্রুপিং থাকার কারণে যে এই মামলাটা যদি আমাদের আন্ডারে হয়, আমাদের তদারকিতে হয়, তাহলে আমাদের জন্য যারা রাজনীতিতে ক্ষতিকারক আমরা তাদেরকে সাইজ করতে পারব, এরকম বিষয় থাকতে পারে। এদিকে কৃষক দলের নেতা দাবি করা আবুল কাশেমের কাছে অসঙ্গতির বিষয়ে জানতে চাইলে ক্ষুব্ধ হন তিনি। তার দাবি, পুলিশের গুলিতে নিহত সবার পরিবারই আওয়ামী লীগ। এরা ডরে বয়ে ওই হাসিনার বিরুদ্ধে যে আপনার একটা কথা কইব, এরা এই সাবাস হইছে না, সবটি আওয়ামী লীগ করে। এরা মারা গেছে, তাদের ফ্যামিলি এরা সবটা আওয়ামী লীগ করে, তারা মামলা গরু কিবা
এই বিষয়ে প্রতিবেদন প্রচার করলে যমুনা টেলিভিশনের রিপোর্টারের বিরুদ্ধেও মামলা দেওয়ার হুমকি দেন আবুল কাশেম। আমি যে বাদী মামলা করছি হাসিনার বিরুদ্ধে ওন এটা লইয়া দিয়ে আপনারা তুলমুস্ত করুন, তা আমি আরও ডবল মামলা করবো আপনার নামে। আমরা সত্যভাবে ও সঠিকভাবে তথ্য লিখে নেবেন। আরেক মামলার বাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম আকন্দের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, বন্ধ পাওয়া গেছে মুঠোফোনটিও। মোবাইল তো বন্ধ। পুলিশ জানিয়েছে এই দুই মামলার বিষয়ে আদালতের নির্দেশনা মেনে কাজ চলছে। বিজ্ঞ আদালতে দুইটি কোর্ট পিটিশন ওসি গৌরীপুরের নিকট জানতে চেয়েছে যে এই সংক্রান্তে কোনো মামলা হয়েছে কিনা। আমরা আদালতকে অবহিত করেছি যে গত 22 অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। পরবর্তী কোর্টের নির্দেশনা অনুযায়ী মামলার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের গৌরীপুরে যে 3 জন নিহত হয়েছেন সেই সব পরিবার বলছেন বর্তমানে নানামুখী চাপে কোণঠাসা। তারা বলছেন তাদের সন্তানদের হত্যায় মূল আসামিদের বাঁচাতেই মামলা নিয়ে হচ্ছে নানান কারসাজি। এমন অবস্থায় বর্তমান সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী এসব পরিবার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। ডিপোজিট ইন্স্যুরেন্স 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে। এর ফলে ব্যাংক সংকটে পড়লেও 95% আমানতকারী তাদের অর্থ ফেরত পাবেন। তাই আমানতকারীদের আতঙ্কিত হবার কারণ নেই। বাংলাদেশ ব্যাংক কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেনি বলেও জানান তিনি। গভর্নর বলেন, ব্যাংক সংস্কার এবং সম্পদ উদ্ধারে টাস্ক ফোর্স 10 দিনের মধ্যে কাজ শুরু করবে। গভর্নর জানান, অন্তত 10টি ব্যাংক দেউলিয়া হবার পর্যায়ে। 1.5 দশকের লুটপাটে খাদের কিনারে অনেক ব্যাংক। আমানতকারীদের জমানো টাকাও ফেরত দিতে হিমশিম খাচ্ছে অনেকে, ফলে দুশ্চিন্তায় গ্রাহকরা। বিকেলে বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, অন্তত 10টি ব্যাংক দেউলিয়া হবার পর্যায়ে। এসব ব্যাংকে ঘুরে দাঁড়াতে সহায়তা করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে কোনো ব্যাংক সংকটে পড়লেও 95% আমানতকারী তাদের পুরো অর্থ ফেরত পাবে। আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব। কনফিডেন্স বুস্টিং এর কনটেক্সটে আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি 2 লক্ষ টাকা। 95% পরিবার, ব্যক্তি বা বিজনেস তাদের একটা পয়সাও হারানোর কোনো সম্ভাবনা নাই। শেখ হাসিনার পতনের পর দুর্নীতিবাজ অনেক ব্যবসায়ী এবং রাজনীতিবিদের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা ইউনিট। তবে কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি বলে নিশ্চিত করেন গভর্নর। চারি মালিকানায় হোক না কেন, সেটা এক্সিমকোর হোক, সেটা এসালামের হোক, কোনো প্রতিষ্ঠানকেই আমরা অ্যাকাউন্ট তাদের ফ্রিজ করা হয়নি। উদ্দেশ্য হলো প্রতিষ্ঠান চলবে, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে, উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হবে না এবং প্রতিষ্ঠানের ভ্যালুও লস হবে না। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য 25,000 কোটি টাকা আছে কেন্দ্রীয় ব্যাংকে। এডিবি, IMF এ খাতে আরও অর্থায়ন করতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে বিতরণে। ব্যাংকগুলোকে এ বিষয়ে লিখিত জানাতে বলা হয়েছে বলে জানান গভর্নর। 25,000 কোটি টাকার মতো আছে, কিন্তু ডিসবার্সড হচ্ছে না। অন্যদিকে এসএমইরা পাচ্ছে না। এটাকে সলভ করতে হবে। ডোনার্সরাও ফান্ড দিতে চাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক দিতে চাচ্ছে শত মিলিয়ন, এডিবি দিতে চাচ্ছে এসএমই খাতে কয়েকশো মিলিয়ন, কিন্তু আমি যদি ডিসবার্স করতে না পারি তাহলে তো হবে না। গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক সংস্কার এবং বেসরকারি ব্যাংকের সমস্যা ও সম্পদ উদ্ধারে টাস্কফোর্স দ্রুত কাজ শুরু করবে। এস আলমের সম্পদ কেনার বিষয়ে আবারও সতর্ক করেন তিনি। যদি কেউ তাদের সম্পত্তি কেনে, তারা নিজ দায়িত্বে কিনবে, এইটার মালিকানার গ্যারান্টি কিন্তু আমরা দেব না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ইতালির ভিসা সহ পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার দাবিতে রাজধানীর গুলশানে গণ অবস্থান কর্মসূচি পালন করছেন বিদেশ গমনে ইচ্ছুক অনেকে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, আর কি কি দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা, আর এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন? সোহার যেমনটি বলছিলেন, এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি শাহাবুদ্দিন পার্কে। এখানে কিন্তু ইটালিয়ান প্রবাসী এবং ইটালিয়ান ভিসা প্রত্যাশী যারা রয়েছেন তারা সকলেই কিন্তু আসলে এখানে অবস্থান করছেন। তারা যেমনটি বলছেন, তাদের অনেকেরই ভিসা এখানে আটকে আছে এবং তারা যেমনটি বলছেন যে ইটালিয়ান ভিসা সেন্টার 90 দিনের মধ্যে তাদের ভিসা ফেরত দেওয়ার কথা, কিন্তু অনেকেরই 1 বছর এবং 1 বছরের উপরে হয়ে গেছে। তারা কিন্তু আসলে তাদের পাসপোর্ট
পাসপোর্ট ভিসা কোনোটাই পাচ্ছেন না। তারা যেমনটি বলছেন বছরের পর বছর অপেক্ষা করেও তারা আসলে ইটালিয়ান ভিসা পাচ্ছেন না। তো অনেকেই আবার আমাদের জানাচ্ছেন যে এই ভিসার জন্য তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন এবং তারা কোনো ধরনের কাজকর্মে যোগ দিতে পারছে না। তো এই কারণেই তারা আজকে কিন্তু আসলে এই ভিসার জন্য কিন্তু তারা একটি শান্তিপূর্ণ মানববন্ধন করবে বলে জানিয়েছে এবং তারা বর্তমানে শাহাবুদ্দিন পার্কে অবস্থান করছে এবং পরবর্তীতে তারা এখান থেকে যেমনটি জানিয়েছে তারা ইটালিয়ান ভিসা সেন্টারের সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করবে। তো তারা এই কর্মসূচিতে কিন্তু বেশ ভালোই মানুষের উপস্থিতি এখানে রয়েছে, কারণ যারা ইটালি প্রবাসী ফেরত আছেন তারাও যেমন আটকে আছেন এবং যারা নতুন করে ভিসা প্রত্যাশী তারাও কিন্তু আসলে ভিসা পাসপোর্টটা তাদের সঠিক সময় ফেরত পাচ্ছেন না। সোহার, বিজয়, ধন্যবাদ আপনাকে। সড়কে যানজট কমাতে ও শৃঙ্খলা ফেরাতে বন্দরনগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত ও অটোরিকশা বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে রিকশা চলাচলের নিষেধাজ্ঞা দেওয়া হয়, তবে এখনও তা পুরোপুরি কার্যকর হয়নি। নগরীর আগ্রাবাদ, চৌমুহনী, দেওয়ানহাট ও টাইগার পাস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে কিছু সংখ্যক অটোরিকশা চলাচল করছে। নগরবাসী বলছেন এর আগেও এমন উদ্যোগ কয়েকবার নেওয়া হলেও তার সুফল মেলেনি। এবার যদি নিষেধাজ্ঞা বাস্তবায়ন হয় তাহলে সড়কে শৃঙ্খলা অনেকটাই ফিরবে বলে আশাবাদী তারা। এতে কমবে দুর্ঘটনাও। অনেক সময় রাস্তার মাঝখানে চলে আসে, এরকম করে চলে আসে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওইগুলা। এটা আমাদের বিদ্যুতের একটা ক্ষতি হচ্ছে। এক্ষেত্রে দেখা যায় একটা বিদ্যুৎ সাশ্রয় আমরা অনেক ক্ষেত্রে পাচ্ছি না। জিপাচাপাই যে গল্লিগুলো আছে সিটি কর্পোরেশনের আওতার ভিতরে, ওরা যেন ওইসব গল্লির ভিতরে চলায় তাহলে আমাদের জন্য ভালো হয়। আমাদেরকে ফেটে বাদ দিতে হবে, এটা চলে আমরা কিছু খাই, এটা না চলে আমরা কি করবো। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। যে ঘোষণা দেওয়া হয়েছে অটোরিকশা চলাচল বন্ধে, সেটার বাস্তবায়ন কেমন দেখছেন, আর এই বিষয়ে আসলে পথচারীরা কেমন প্রতিক্রিয়া জানাচ্ছে? সোহার, সকাল থেকে বাস্তবায়ন আমরা আসলে খুব দেখেছি, তবে আবার বেশ কয়েকটি প্রধান সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু সকাল থেকে একেবারে অটোরিকশাগুলো চলাচল করছে এবং আগের মতোই। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে সড়কে অটোরিকশা এবং যে সমস্ত রিক্সাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা কম এবং কিছু জায়গায় আসলে আমরা দেখেছি যেখানে চলাচল করছে, নিশ্চয় দেখতে পাচ্ছেন একটিকে এই যে একটি অটোরিকশা রয়েছে সেখানে পুলিশ সদস্য তারা আসলে আটক করেছেন। যারা আসলে এই আইনটা অমান্য করবেন তাদেরকে কিন্তু আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং মানুষজন এটাকে আসলে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছিলেন যে এই ব্যাটারি চালিত রিক্সার কারণে কিন্তু সড়কে বিভিন্ন ধরনের অনিয়ম হয়, অর্থাৎ যানজট সৃষ্টি হয় এবং সড়কে বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকে, ফলে মানুষজন অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তারা বলছিলেন যে এটিকে আসলে অন্তত প্রধান যে সমস্ত সড়কগুলো রয়েছে সেখানে যাতে এই রিক্সাগুলো না চলে মানুষের দুর্ঘটনা এড়ানোর জন্য এবং যে সমস্ত বড় বড় বাস এবং সিএনজি অটোরিক্সা যেগুলো রয়েছে সেগুলো চলাচলের ক্ষেত্রে অনেকটা বিঘ্ন ঘটে এবং পুলিশ সদস্য সকাল থেকে কিন্তু তারা তৎপর রয়েছেন বিভিন্ন সড়কগুলোতে। তারা আসলে অভিযান চালাচ্ছেন যে কোথাও কেউ কোনো আসলে অটোরিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সাগুলো নিয়ে বের হচ্ছে কিনা, এবং অনেকে কিন্তু জানেন না যেহেতু এটি গতকালকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে আসলে গতকালকে ঘোষণা দেওয়া হয়েছে আজকে থেকে একেবারেই অটোরিক্সাগুলো বন্ধ থাকবে। সে কারণে কিন্তু মানুষজন অনেকে আসলে বিষয়টি না জেনে বের হয়েছেন। তবে অধিকাংশ সড়কগুলোতে কিন্তু সেভাবে অটোরিক্সা নেই, যে দু একটি বের হচ্ছে সেগুলোকে কিন্তু পুলিশ সদস্য আটকাচ্ছেন এবং তাদেরকে আসলে অবহিত করছেন যে পরবর্তীতে তারা এই রিক্সাগুলো নিয়ে প্রধান সড়কগুলোতে না আসে। সোহার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধীর গতিতে নামছে বন্যার পানি, এতে কিছুতেই কমছে না মানুষের দুর্ভোগ, উল্টো নানা রোগবালাই ভোগান্তিতে যোগ করেছে নতুন মাত্রা। লক্ষ্মীপুরের নিচু এলাকাগুলোর কোথাও কোথাও এখনো কোমর পানি, তলিয়ে আছে ঘরবাড়ি, সড়ক। ভোগান্তি কমাতে দ্রুত অবৈধ বাঁধ অপসারণের দাবি তাদের। নোয়াখালীর 5 উপজেলার অনেক এলাকা এখনো বন্যার পানিতে ভাসছে। কুমিল্লায় কয়েক লাখ মানুষ পানিবন্দী, ডুবে রয়েছে ফসলের ক্ষেত, সড়ক। তবে যেসব এলাকায় পুরোপুরি পানি নেমেছে সেখানকার বাসিন্দারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন। পানি নামে না, পানি জমি গেছে, খাল বিলে মনে করেন জাম হয়েছে, পানি কারণ নামতেছে না, সবাই দাঁড়িয়ে হয়ে যেতেছে। আর তাছাড়া মনে করেন যে পানি এই কম ছিল, অন্ত কিছুটা কমছে, আসতে নামতেছে পানি নামানো সবটা আর খাল বেগের জাম হয়ে গেছে, সব মশা মাসি গন্ধ, সব পরিষ্কার নেই।
নাইজেরিয়ায় জ্বালানি সরবরাহকারী একটি ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ৪৮ জন, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। রোববার নাইজার প্রদেশে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। উল্টো দিক থেকে আসা যাত্রীবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় জ্বালানি ট্যাঙ্কটির। সংঘর্ষের পরই ঘটে বিস্ফোরণ, আগুন ধরে যায় ট্যাঙ্কে। আহত ও অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ১৮ জনের। মারা গেছে ট্রাকে থাকা অনেকগুলো গবাদি পশু। এ পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতদের উদ্ধারে অংশ নেয় জরুরি বিভাগের সদস্যরা। যান চলাচলের সঠিক ব্যবস্থাপনা না থাকায় আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়াতেই সড়ক দুর্ঘটনার হার সবচেয়ে বেশি। কুচকাওয়াজ সহ জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল উত্তর কোরিয়া। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয় অনুষ্ঠানের ভিডিও ফুটেজ। রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল সাং স্কোয়ারে ছিল দেশের সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড়। প্রতি বছরের মতো ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করতে সেখানে অনুষ্ঠিত হয় সামরিক কুচকাওয়াজ। জাতীয় পতাকা হাতে প্যারেডে অংশ নেয় সামরিক বাহিনীর সদস্যরা। আরও নানা আনুষ্ঠানিকতার পর দিন শেষে আয়োজন করা হয় জমকালো ইভিনিং গালা। আতশবাজি পুড়িয়ে আনন্দ উল্লাস করেন উত্তর কোরিয়া। অনুষ্ঠানের পুরো সময় উপস্থিত ছিলেন সর্বোচ্চ নেতা কিম জং উন। সবশেষে যুগল নাচের মাধ্যমে শেষ হয় এই আয়োজন। জর্জিয়ার স্কুলে বন্দুক হামলার ঘটনায় আটককৃত কল্ট গ্রের মা আগেই সতর্ক করেছিলেন স্কুল কর্তৃপক্ষকে। বিপদ বুঝতে পেরে অনুরোধ জানিয়েছিলেন ছেলের প্রতি নজর রাখতে। গত বুধবার হামলার ঠিক আধ ঘন্টা আগেই স্কুল কাউন্সিলরকে ফোন করেছিলেন কল্টের মা মার্সি গ্রে। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছিলেন শঙ্কা। অনুরোধ করেছিলেন স্কুল কর্তৃপক্ষ যেন দ্রুত তার ছেলের খোঁজ নেয়। দর্শক, এখনকার মতো এই ছিল যমুনা নিউজে।